আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। জুলাই আগস্ট গণহত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। একই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী রায়ের বিরুদ্ধে পলাতক আসামিরা আপিল করতে পারবেন না। রিপোর্ট হাসান জাবেদের। জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে 1400 ছাত্র জনতা ও নিরীহ মানুষ হত্যার শিকার হন। সেই ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। Accused Sheikh Hasina is liable to be punished under Section 32A, 32H, 41B, and 43 of the International Crime Tribunal Act 1973. He committed 4 counts of offences, crime against humanity, 4 times. So for all these 4 counts, we have decided to award a single sentence of death. আসামিদের বিরুদ্ধে গঠিত 5টি অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসিনা ও কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে নিজের দোষ স্বীকার করে সাক্ষ্য দেয় এবং ট্রাইব্যুনালকে সহযোগিতা করায় তাকে 5 বছরের সাজা দেওয়া হয়। 5টা অভিযোগকে 3টা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন। আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আইন অনুযায়ী রায় দ্রুত কার্যকর করতে রাষ্ট্রপক্ষ সব ধরনের ব্যবস্থা নেবেন বলে জানান। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। আদালত যেটা বলেছেন যে অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। রায়ের প্রতিক্রিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতরা চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সর্বোচ্চ শাস্তি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। রাজসাক্ষী, তার কারণে তাকে 5 বছরের জেল দিয়েছে। আমরা এই আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম। আমরা আবার হাইকোর্টে আপিল করব। আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই 2 জনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী জানান তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন, তবে আসামিরা খালাস না পাওয়ায় তিনি কষ্ট পেয়েছেন। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো এপিলের ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্ক পর্যালোচনার পর অভিযুক্ত শেখ হাসিনা এবং কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। তবে তারা দুজনই পলাতক রয়েছেন। তাই এই রায় বাস্তবায়নের আগে তাদেরকে দেশে ফিরিয়ে আনাই হবে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সহযোগিতা, প্রত্যর্পণ চুক্তি এবং কূটনৈতিক প্রক্রিয়াগুলোই নির্ধারণ করবে এই রায় বাস্তবায়নের গতি কতটা এগোতে পারে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় সন্তুষ্টি জানিয়ে রায় কার্যকরের জন্য সব ধরনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা অনেকেই এসেছিলেন আদালতের রায় শুনতে। তাদের দাবি সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়।
স্বজন হারানোর ব্যথায় সমব্যথী হওয়া শেখ হাসিনাই যখন মরণঘাতী অস্ত্রের ব্যবহারের নির্দেশ দিয়ে অন্যকে স্বজনহারা করেন, তখন বিবেকরুদ্ধ হয় শহীদ পরিবার। মামলার রায় ঘোষণার পর তাই তো আদালত প্রাঙ্গণেই সিজদায় লুটিয়ে পড়েন কেউ কেউ। আদালত পাড়ায় রায় শুনতে আসা জুলাই শহীদ মিরাজের বাবার অশ্রুসজল চোখ কিংবা শহীদ মুগ্ধের ভাইয়ের হারাবার শোক এখনো জলজলে। এই শেখ হাসিনা শুধু ফ্যাসিস্ট নয়, ফ্যাসিস্ট বললে কম হবে। শেখ হাসিনা একজন দানব কন্যা, সে মানব কন্যা নয়। আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই দুইজনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। শহীদ পরিবারের সদস্যদের দাবি বিচারের রায় কার্যকরে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। আমাদের যেই ক্ষতি হয়েছে এই ক্ষতি হয়ে যাক, আর এই কার্যক্রমের মাধ্যমে দৃষ্টান্ত থাকুক আমার দেশের মাটিতে এরকম ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর এই বাংলার মাটিতে আর জন্ম না নেয়। তো যতক্ষণ পর্যন্ত বিচারটা বাস্তবায়ন না হবে, ফাঁসির কাঠগড়ায় সে না ঝুলবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারতেছি না আসলে সে ফাঁসির আসামি। আমার সন্তানের জীবন নিয়ে গেছে, আমার মিরাজের জীবন নিয়ে গেছে। জুলাই অভ্যুত্থানে রাজপথের লড়াকু সৈনিকদের কেউ হারিয়েছেন হাত, কেউ পা, কারো বা নিভে গেছে চোখের আলো। তাদের দাবি দ্রুত রায় কার্যকরের। আমাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দিয়ে গেছে, ভারত কিভাবে তাকে রেখে দিবে? তাকে অবশ্যই বাংলাদেশে ফিরে আসতে হবে এবং তাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। যখন আমি ফাঁসির রায় শুনলাম তখন কিছুটা আবেগ আপ্লুত হয়ে আমি কান্না করে দিছি। জুলাই আন্দোলনে একসঙ্গে রাজপথে থাকা ডাকসু ভিপি, ছাত্রদলের নেতৃত্ব সহ অসংখ্য শিক্ষার্থী এসেছিলেন রায় শুনতে। এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে যে ছাত্র জনতা স্বপ্ন দেখেছিল, তাদের উপর রাষ্ট্রযন্ত্রের যে নিপীড়ন হয়েছিল তাতে অনেকে চোখ হারিয়েছিল, অনেকে হারিয়েছিল পা, কেউ বা আত্মত্যাগ করে চলে গিয়েছেন ওপারে। সে মানুষগুলোর স্বজনরা আজকে এসেছেন, তাদের সামনে আজকে ফাঁসির রায় ঘোষিত হয়েছে। তারা বলছে অচিরেই এই রায় যেন কার্যকর করা হয় সেই ব্যবস্থা নিতে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে পুনরায় চিঠি দেওয়ার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, ভারত সহযোগিতা না করলে বুঝতে হবে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর পররাষ্ট্র উপদেষ্টা জানান, শীঘ্রই ভারতকে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এদিকে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে রায় পরবর্তী যে কোনো আইন বিরোধী কর্মকাণ্ড থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। রাজধানীর সচিবালয়ে নিজ কার্যালয়ে জুলাই গণহত্যার বিচারের রায়ের প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেও শেখ হাসিনা এবং তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি হতো। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে আবারও চিঠি দেওয়ার কথা জানান তিনি। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আমরা শেখ হাসিনার দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি পাঠানোর প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। না, সেটা আমাকে বলার প্রয়োজন নেই। এটা আমরা ইনফরমালি এটা হ্যান্ডেল করতে পারি, তারপরে আমরা জানিয়ে দেবো। যেটা অফিসিয়ালি সেটা ভারতকে জানানো হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রায়কে ঘিরে কিছু স্থানে ছোটখাটো ঘটনা ঘটলেও তাতে আতঙ্কিত হবার কিছু নেই। ধানমন্ডি ৩২ নম্বর ভাঙতে বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে দাবি করে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। ছোটখাটো দিয়ে একটা যে ঘটনা ঘটতেছে এটা তো আপনারাও জানেন, আমিও জানি যে ঘটনা। আমি গতকাল বরিশাল থেকে আসছি, মাদারীপুর যে জায়গাটা একটু বেশি ডিফিকাল্ট জায়গা, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, এই চারটা ডিস্ট্রিক্টে একটু তাদের নিয়েও আমি গতকালকে কথা হয়েছে। ওই জায়গায় বড় ধরনের কোনো কিছু নাই। এদিকে অন্তর্বর্তী সরকার বিশেষ বিজ্ঞপ্তিতে সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত এবং দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,
যে কোনো ধরনের অরাজকতা বা শৃঙ্খলা ভঙ্গের চেষ্টাকে কঠোরভাবে দমন করবে সরকার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রায় ব্যাপারে তারা অবগত আছে। ভারতের নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে এতে উল্লেখ করা হয়। দিল্লি বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে সেই দেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত। এই লক্ষ্যে ভারত সব অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে বলেও জানিয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে রায়ের মধ্যে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, তবে অপরাধের তুলনায় তা যথেষ্ট নয়। আর রায় সন্তোষ জানিয়ে জামায়াতে ইসলামী বলছে আন্তর্জাতিক আইন মেনেই হয়েছে বিচার। এনসিপি চায় রায় কার্যকর। এছাড়া প্রতিক্রিয়া জানিয়েছে খেলাফত মজলিস এবং গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দল। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। Accused Prime Minister Sheikh Hasina committed crimes against humanity. জুলাই বিপ্লবের 15 মাসের মাথায় মানবতা বিরোধী অপরাধের প্রথম রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। We have decided to award a single sentence of death. রায় ঘোষণার পরপরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগদান শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। যথেষ্ট কম। ফ্যাসিস্ট, স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এদিকে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জামায়াত ইসলামী। আজকের রায়ের মধ্য দিয়ে একটা স্বচ্ছ জাজমেন্ট এই জাতি পেয়েছে। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে। রায়কে স্বাগত জানিয়ে এনসিপি শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করার দাবি জানায়। শেখ হাসিনার এই রায়কে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। এছাড়া প্রতিক্রিয়া জানিয়েছে গণ অধিকার পরিষদ এবং খেলাফত মজলিসও। ফ্যাসিবাদ নির্মূল করার ক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগ, তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ অন্যান্য ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও আমরা একটা দৃষ্টান্তমূলক এবং জন আকাঙ্ক্ষার রায় আমরা পাবো বলে আমরা প্রত্যাশা করছি। এই বিচারের মধ্য দিয়ে প্রমাণ হলো জুলুম, অত্যাচার এবং মানুষের অধিকার হরণ করে নিস্তার পাওয়া যায় না। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মির্জা ফখরুল জানান, এই রায়ের কারণে দীর্ঘ 16 বছরে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার এবং গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে। বিএনপি মহাসচিব বলেন, শহীদদের পরিবার পরিজনের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে। তিনি আরও বলেন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর। নারী, শিশু সহ সহস্রাধিক নাগরিক অপরাধের আদালতে, সেই বিষয়ে আমরা আমাদের বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল। এবার অন্যান্য প্রসঙ্গ। নির্বাচনে গোলযোগ নিয়ন্ত্রণের পাশাপাশি গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করার জন্য নবনিযুক্ত জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মন্ত্রিপরিষদ বিভাগ আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে এই মতবিনিময়ের আয়োজন করে। আগামী নির্বাচনকে গতানুগতিক নির্বাচন নয়, শতবর্ষের দিক নির্দেশক নির্বাচন হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। একটি গোষ্ঠী এই নির্বাচনের সময় গোলযোগ করার চেষ্টা করবে জানিয়ে সেই পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি গণভোটের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে তাগিদ দেন তিনি। একই সাথে
এসব বিষয়ে নিজেদের আগের থেকে প্রস্তুতি নেওয়ার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এখানে অনেকগুলো যোগ হবে, অনেক অসুবিধা হওয়া স্বাভাবিক। এত শতাব্দীর যে যাত্রা, সেই যাত্রার মুখে যারা এই যাত্রা পছন্দ করবে না তারা কিছু ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করবে। কাজে তাদেরকে সামাল দিয়ে যারা এটা বোঝে না, এরা 5 বছরের নির্বাচন মনে করে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, যেটা এক্ষুনি যেটা দরকার সেটাই করেন, বাকিটা ভুলে যান। এটা বললে হবে না। কে কিভাবে দেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু বোঝানো, জানানো, আমাদের সতর্ক থাকা এটা আমাদের ব্যাপার, এটা আমাদেরকে ঠিক করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, যতই সাইক্লোন আসুক না কেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের পদক্ষেপ নেবে ইসি। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপে 3য় দিনে একথা বলেন তিনি। ধারাবাহিক সংলাপে 3য় দিনে ইসির সাথে প্রথম পর্বে বৈঠকে বসে বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বিএমএল, বাংলাদেশ ন্যাপ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রতিনিধিরা। দ্বিতীয় পর্বে অংশ নেয় এবি পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাকে পার্টি প্রতিনিধিরা। রাজনৈতিক দলের প্রতিনিধিদের উদ্দেশ্যে সিইসি বলেন, সবার সহযোগিতা নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন। বিধি লঙ্ঘন করে কোনো রাজনৈতিক দল যেন বিশেষ সুবিধা না পায় সেজন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জোর আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। গেল বৃহস্পতিবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে ইসি। কোন দলের এজেন্টকে আপনারা ভোট কেন্দ্রে থাকতে দিবেন না, কারণ দলের এজেন্ট ভোট কেন্দ্রে থাকার কোনো প্রয়োজন নাই। ওখানে ভোটাররা আসবে, ভোট দিবে। এবার সংসদীয় প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটের ব্যালটেও উত্তর দিতে হবে। সেই জন্য প্রত্যেক ভোটার ভোটিং বুথের অভ্যন্তরে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেওয়ার সম্ভাবনা আছে। আমাদের কমিটমেন্ট পরিষ্কার, তো আমরা সেভাবে কাজ করছি। যত ঝঞ্ঝা, যত সাইক্লোন, ঝড় আসুক না কেন, আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা আমাদের পক্ষ থেকে নেব। নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হলো। সকালে ভাসানীর মাজারে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাসানী পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদের নেতৃত্বে দোয়া ও মোনাজাত হয়। গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নূর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সংকট নিরসনে পেঁয়াজের আমদানি করতে প্রস্তুত বাণিজ্য মন্ত্রণালয়, এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, কৃষি মন্ত্রণালয় অনুমোদন দিলে আমদানি করা হবে। সকালে রাজধানী ধানমন্ডিতে আলিয়াস ফ্রাসেজে আয়োজিত এক অনুষ্ঠানে এমন কথা জানান উপদেষ্টা। কৃষি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া আমরা এই কাজটা করতে পারি না, বিকজ ওনাদের অনুমোদন লাগে। আমরা ওনাদের অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছি। আমরা দেখছি যে আমাদের পেঁয়াজ উঠে আসছে, যথেষ্ট পেঁয়াজ বাজারে আসছে এবং দাম আঞ্চলিক পর্যায়ে নেমে আসছে, হয়তোবা রাজধানীতে এখনো নামেনি, তো এর প্রতিক্রিয়া হচ্ছে। চট্টগ্রামে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের দায়িত্ব পেল ডেনমার্ক ভিত্তিক বিশ্বখ্যাত বন্দর ব্যবস্থাপনা কোম্পানি এপি মোলার মার্স্ক। সকালে রাজধানীর একটি হোটেলে ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগে এই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। এ সময় নৌ পরিবহন উপদেষ্টা এম শাকওয়াত হোসেন বলেন, লালদিয়া কন্টেইনার টার্মিনাল অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় অবদান, যার মধ্য দিয়ে কর্মসংস্থানের পাশাপাশি বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এই বন্দর ঘিরে আপাতত তাদের লক্ষ্য থাকবে অবকাঠামোগত উন্নয়ন। এই প্রজেক্টের মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে বলে উল্লেখ করেন তিনি। একটা নতুন যাত্রা শুরু, কারণ আমাদের দেশে ইনভেস্টমেন্ট খুব কম এসেছে। আপনারা জানেন যে এই ইনভেস্টমেন্ট যখন এটা কমপ্লিট হবে তখন আমাদের অনেক ইয়াং জেনারেশন উইল গেট দেয়ার জব, and particularly those who are educated young, who doesn't have much job in Bangladesh.
I am inviting other countries as well to invest Bangladesh. খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। শেখ হাসিনা ও কামালের ফাঁসি, রাজসাক্ষী মামুনে 5 বছর জেল, জুলাই মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত। রায় কার্যকরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শহীদ পরিবারের। হাসিনাকে ফেরাতে ভারতকে ফের চিঠি দেবে সরকার। ট্রাইব্যুনালের রায়ে ন্যায় বিচার হয়েছে বিএনপি, সন্তোষ জামায়াতের। রায় কার্যকর চায় এনসিপি। ধানমন্ডি 32 ঘিরে উত্তেজনা, সংঘর্ষ, উত্তরায় সাবেক এমপির বাড়ি ভাঙচুর। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।